আচ্ছা, ওই আমার ছেলেমেয়েরা তোমরা দেখতে পাচ্ছ লেখা শেষ? লেখা কি শেষ বলো? ঐশ্বর্য আমাকে বলবা, ঐশ্বর্য বলবা লেখা শেষ কিনা। হ্যাঁ স্যার শেষ। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। ছবি আঁকবে কিন্তু সবাইকে বলে দিচ্ছি, ছবি আঁকবা, খুব সহজ ছবি আঁকা। হ্যাঁ, যে হয় এখন তো এখানে আটকে আসছে। কাট, কপি, লেআউট, কত কিছু আসতেছে, কোথায় যাবো রে? এই দেখ কি, এখন তো এগুলো শুরু হচ্ছে কালবান। কি করবো, কিছু তো করতে পারছি না। আচ্ছা, ছবি আমি তোমাদেরকে, হ্যাঁ চলে গেছে। আমাকে আরেকটা ছবিতে যাই। এরকম একটা ছবি, এই দেখো। তাহলে আমরা আমার মনে হয় আর লাগবে না, আমরা এটা লাস্টের ছবি একটা দেখিয়ে দিই। এটা অরিজিনালি আমি তো আঁকা ছবি দেখালাম, এখন তোমাদেরকে দেখাই এক্সরে ছবি। এই যে ভালগাস ইম্প্যাক্টেড অর ইনকমপ্লিট, কমপ্লিট, নন ডিসপ্লেসড, জায়গা মতো আছে। হ্যাঁ স্যার, এই ছবিটা একটু বড় করা যাবে? একটু যদি ফুল স্ক্রিনে দেখাতেন সুবিধা হতো। ফুল স্ক্রিন, আচ্ছা আমি স্লাইড শোতে দেই। জি স্যার। এখন কি হয়? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখো এক্সেল থেকে আমি নিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা এটা আনডিসপ্লেসড আছে, এটা দেখো এটা ডিসপ্লেসড হয়ে আছে, বাট কি বলে মাইল্ড ডিসপ্লেসড, নট ফুল ডিসপ্লেসড, কমপ্লিট ফ্র্যাকচার। আর এটা হচ্ছে কি দেখো একদম ডিসপ্লেসড হয়েছে, কমপ্লিট নিচে নেমে আছে। ঠিক আছে, তো তোমরা তো এই ছবিটা দিতে পারবে না, তোমরা হাতে আঁকবো ওই ছবিটা। আমি এখান থেকে কি বের হয়ে আসি, আমি বের হয়ে আসলাম এখান থেকে। স্যার, হ্যাঁ স্যার। বিপদ, বাস আবার কত কিছু চলে আসলো। আচ্ছা আসো আমরা ইনভেস্টিগেশনে যাই। আচ্ছা এখন তুমি দেখো তো যে ফ্র্যাকচারটা হচ্ছে, এই ফ্র্যাকচারটা আমাদের সাধারণত বয়স্ক মানুষের হয়, তাই না? তাহলে খেয়াল করতে হবে, তুমি যখন ইনভেস্টিগেশন করবে তখন প্রথমে হচ্ছে ইনভেস্টিগেশন মেইনলি ফর দ্য ফ্র্যাকচারটা দেখার জন্য। তাহলে আমরা প্রথমে লিখেছি ইনভেস্টিগেশন স্পেসিফিক টু স্ক্রু ফ্র্যাকচার। আমরা কি করব, কিচ্ছু দরকার নেই, একটা এক্সরে ইজ এনাফ। প্লেন এক্সরে অফ দ্য হিপ, এভাবে লিখো, প্লেন এক্সরে অফ দ্য রাইট হিপ হোক, লেফট হিপ হোক, অ্যাফেক্টেড হিপ হোক, ইনক্লুডিং প্রক্সিমাল থাই। কারণ কি নেক ফ্র্যাকচারের সাথে একটু প্রক্সিমালি, এই একটু যদি ডিস্টালি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে থাইর এক্সরে করতে হবে। এই জন্য একটু প্রক্সিমাল, অনেক সময় ওখানে ফ্র্যাকচার থেকে যায়, এই জন্য আমরা বলি কি প্লেন এক্সরে অফ দ্য হিপ ইনক্লুডিং প্রক্সিমাল থাই, এপি অ্যান্ড ল্যাটারাল ভিউ। তাহলে আমরা এক্সরেটা দেখতে পাবো। অনেক সময় দেখা যায় যে তোমার এক্সরেতে ওই যে বলেছিলাম স্ট্রেস ফ্র্যাকচার, অথবা এমন একটা বিষয় আছে যে তোমার ফ্র্যাকচারটা কমপ্লিট হয়নি, অথবা ফ্র্যাকচারটা বোঝা যাচ্ছে না, কিন্তু ক্রনিক পেন আছে তোমার হিপে, তাহলে সেই ক্ষেত্রে আমার মোস্ট সেন্সিটিভ টেস্ট হচ্ছে এমআরআই। কিন্তু আমরা এটা সবসময় করবো না, এটা কখন করবো? তুমি ফ্র্যাকচার হলে কমপ্লিট যদি ফ্র্যাকচার এক্সরে দেখা যাবে। এমন একটা বিষয় হলো যে তুমি দেখতে পাচ্ছ না এক্সরে, কিন্তু তোমার সাসপিশন না, মনে হচ্ছে কর্টেক্সটা ভাঙা, মনে হচ্ছে সামথিং রং দেয়ার, তুমি তখন একটা এক্সরে করবা এবং এই এমআরআই করবা। এমআরআইতে লেখা থাকবে কি, এমআরআই ইজ মোস্ট সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য অকাল্ট ফ্র্যাকচার। সিটি স্ক্যান করা যেতে পারে। সিটি স্ক্যান ইজ সাফিসিয়েন্ট টু ডিটেক্ট নেক ফ্র্যাকচার উইথ অ্যাসোসিয়েটেড পেলভিক রিং ফ্র্যাকচার। এখানে যে শুধু ফ্র্যাকচার ওইটা হয়ে বসে থাকে তা না, অনেক সময় বয়স্ক মানুষের ফ্র্যাকচার কোথায় হয়,
পেলভিক রিমে অর্থাৎ সুপ্রাপিউবিস, ইনফ্রা পিউবিক রেমাইন, তারপর ইস্চিয়াম, আইলিয়াম, তাই না, আইলিয়ার ব্লেড, এসব জায়গায় ফ্র্যাকচার হতে পারে। এই জন্য সিটি স্ক্যানের বেনিফিট হচ্ছে এসব। কিন্তু আমরা শুরুতেই কখনোই বলবো না সিটি স্ক্যান বা এমআরআই, আমরা বলবো এক্সরে। তোমাকে যখন আমি অপশন দিব, আচ্ছা বলো তো দেখি তুমি এটা পারছো না, এক্সরেতে বুঝতে পারছো না, বাট ক্রনিক পেন আছে, তখন কি করবা? তখন তুমি বলবা স্যার আমি তখন একটা এমআরআই অথবা সিটি স্ক্যান করে দেখব। তোমাদের একটা জিনিস একটু জানিয়ে রাখি, বোনস বা হার্ট টিস্যু দেখার জন্য সিটি স্ক্যান সবচেয়ে ভালো, এমআরআই হচ্ছে সফট টিস্যুর জন্য। কিন্তু হিপের কিছু বিষয় আছে যেখানে আমাদের ওখানে ক্যাপসুল থাকে, ওখানে আর্টেরিয়াল লিগামেন্ট গুলো থাকে, আর্টারি থাকে, অনেক কিছু থাকে বিষয়গুলো। এই জন্য এমআরআই ক্ষেত্রে, হিপের ক্ষেত্রে এমআরআই প্রাধান্য দেওয়া হয়। এখন আমরা আসব, যে কথা বলছিলাম, ইনভেস্টিগেশন। দেখো লেখা আছে ইনভেস্টিগেশন স্পেসিফিক টু এক্সক্লুড ফ্র্যাকচার। এখন তোমার কাছে ফ্র্যাকচার হয়ে গেছে, তুমি তো অপারেশনে যাবে। কি অপারেশনে যাবে আমি সেটা বলছি, কিন্তু এই লোকের, এই মানুষের অপারেশন করতে গেলে তোমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই some investigation you have to do for the elderly patient. What investigation you will do? তোমরা কি ইনভেস্টিগেশন করবে? তোমরা একটা রুটিন অপারেশন করার জন্য যে ইনভেস্টিগেশন গুলো লাগে সে ইনভেস্টিগেশন করতে হবে। কারণ মানুষটা বয়স্ক, মানুষটা হার্ট ডিজিজ আছে, লাং ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, সে ডায়াবেটিসে ভোগে, সে হাইপার টেনশনে ভোগে, তার একটা স্ট্রোকের হিস্ট্রি আছে। তুমি যদি এত কিছু জেনে থাকো হিস্ট্রি নিয়ে, তাহলে তুমি অপারেশনে নামার আগে, কোমর বেঁধে নামার আগে কি করতে হবে? তোমার অন্য পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষাগুলো কি? রুটিন ইনভেস্টিগেশন, যেটা তোমার সার্জারিতে শিখেছো, যে সিবিসি, সিআরপি, ব্লাড গ্রুপিং করবা, ইউরিন আরএমই, সিরাম ক্রিয়েটিনিন, এইচবিএসএজি, এইচসিবি। হ্যাঁ, আজকাল হেপাটাইটিস কিন্তু বেশ খারাপ জিনিস, আমরা এইচসিবিটা নিয়ে আসছি এর ভিতরে। তারপর তুমি কি করবা? ইসিজি করবা, ইকোকার্ডিওগ্রাম করবা, অর্থাৎ ইকো যেটা আমরা বলি, ইকো করবা। বুঝতে পারছো? এইগুলো করতে হবে। নট অনলি দ্যাট, যদি তোমার মনে হয় ফ্র্যাকচারটা অন্য কোনো প্যাথোলজির কারণে হয়েছে, অর্থাৎ তুমি এক্সরে করে দেখতে পেলে যে ফ্র্যাকচারের গোড়ায় অথবা প্রক্সিমাল প্রক্সিমাল ফিমার, আমরা এক্সরেতে বলেছি না প্রক্সিমাল থাইতে এক্সরে করার জন্য, তার মানে কি ফিমার দেখার জন্য, প্রক্সিমাল ফিমারে কালো কালো কতগুলো লেশন আছে, অথবা পেলভিসে কতগুলো কালো বা হোয়াইট লেশন আছে, মানে কি কোনো মেটাস্টেসিসের সাইন আছে, মেটাস্টেসিসের কারণে ওই নেক দুর্বল হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, তাহলে তোমার চিন্তা থাকবে যে এর আরো অন্য জায়গায় লেশন থাকতে পারে। তো অপারেশন করে ফেলার পরে লেশন ডায়াগনোসিস করাটা খুব ডিফিকাল্ট। সেই কারণে তুমি কি করবে? তুমি যদি এরকম লেশন থাকে, তোমার যদি মনে হয় যে না পেলভিসে, প্রক্সিমাল ফিমারতে অথবা কোনো কারণে স্পাইনে এই ধরনের লেশন আছে, তাহলে তুমি অবশ্যই, আমরা আইসোটোপ, ওই যে আমরা স্ক্যানিং করি না, স্ক্যানিং করতে হবে। আইসোটোপ স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং করে তুমি দেখবে যে তার কোথাও মেটাস্টেসিসের কোনো সাইন আছে কিনা। এটা একটু তোমাদেরকে বড় করে বললাম। এগুলো তো করবা রুটিন ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে, তুমি দেখবা এগুলো করতে গিয়ে যদি ওটা পাও তাহলে ওইটাও করে ফেলবা। তাহলে কি হবে? তুমি যখন অপারেশন করবে, তোমার মাথায় আগে থেকেই আছে, কি আছে তোমার মাথায় আগে থেকে, যে না এর মেটাস্টেসিসের কারণে ফ্র্যাকচারটা হয়েছে। তাহলে তুমি কি করবা? ওখান থেকে একটু টিস্যু নেবে। অপারেশনের সময় কি করবে? একটু টিস্যু নেবে। টিস্যুটা ডায়াগনোসিস তোমার বলে দেবে যে এটা ব্রেস্ট কার্সিনোমা থেকে আসছে, না এটা প্রোস্টেট থেকে আসছে, না কিডনি থেকে আসছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আন্ডারস্ট্যান্ড? ঐশ্বরিয়া স্যার আইসোটোপ স্ক্যানিংটা আরেকবার একটু। রেডিও নিউক্লিওটাইড আইসোটোপ স্ক্যানিং যেটা বলি, এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে সারা শরীরে কোথাও মেটাস্টেসিস আছে কিনা। তুমি তো ফ্র্যাকচার হলো, ফ্র্যাকচারটা এমন হতে পারে ওর কোনো ভিতরে কোনো ডিজিজ আছে, ক্যান্সার আছে, যেটা মেটাস্টেসিসের কারণে তোমার ওই যে তুমি এক্সরে করেছিল, তোমার সন্দেহ জাগ্রত হয়েছে যে ওর নেকে একটা প্যাথোলজি ছিল যার জন্য ভাঙছে। এটা অস্টিওপোরোসিস না, মনে করো কালো একটা অস্টিওলাইটিক লেশন আছে অথবা অন্য কোনো জায়গায় আছে, তখন তুমি কি করবা? আইসোটোপ রেডিওনিউক্লিওটাইড আইসোটোপ স্ক্যানিং করবা। এই আমাদের কি বলা, এই যে আমাদের কি জানি সেন্টারটা বলে, নিউক্লিয়ার মেডিসিন এটা করে, ঠিক আছে, ওখানে করবে। তো এটা করলে তখন শরীরে আরো কোনো জায়গায় আছে কিনা
এটা কিন্তু সহজে বলে দিবে, কারণ সেখানে কালো কালো স্পট দেখবে, তখন তুমি শিওর হলে না এটা তো শুধু নেকি না, এটা অন্য জায়গায়ও আছে, অর্থাৎ তুমি কিন্তু নিশ্চিত হলে। এবং তুমি তখন কি করবা, অপারেশন করার সময় তার ফ্র্যাকচার যে নেক অপারেশন করতে গেছে ওখান থেকে একটু একটু টিস্যু নেবে, অর্থাৎ কি টিস্যু নেবে, ওখান থেকে তুমি একটু বোনস নিলা, বোনস নিয়ে তুমি সেটা পরীক্ষায় গেলে, বায়োপসিতে যেতে হবে, হিস্টোপ্যাথোলজি। এই জন্যই বলা কথাটা। আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার আসে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তাহলে ইনভেস্টিগেশন দুই প্রকারের করবা, একটা বোনের জন্য আর একটা হচ্ছে রুটিন ফর অপারেশনের জন্য। তোমরা যদি পরীক্ষা এভাবে লেখো আরো মার্ক পাবে, সময় থেকে লিখবা ইনভেস্টিগেশন স্পেসিফিক ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য ফ্র্যাকচার অ্যান্ড অপারেশন, রুটিন অপারেশন, তখন ওইগুলা লিখলাম। এখন আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কতগুলো অবজেক্টিভ আছে। আমরা যদি অপারেশন বিলো দ্য 60 ইয়ার্স করি, আমি তোমাকে একটু বলি, তাহলে তোমরা নাও লিখে ফেলবো, আমি তোমাকে বলি। আমরা যদি বিলো 60 ইয়ার্স এর নিচে করি তাহলে আমরা সাধারণত ফিক্স করতে চাই, মানে কি ফ্র্যাকচার, নেক ফ্র্যাকচারটাকে আমরা ফিক্স করব স্ক্রু দিয়ে, প্লেট দিয়ে। কিন্তু আফটার 65 বা 70 গিয়ে এইটার করা যায় না, কারণ বোন এত অস্টিওপোরোটিক হয়, এটা করার পরেও দেখা যায় রেজাল্ট ভালো পাওয়া যায় না, এবং আমাদেরকে হেডটা ফেলে ওখানে আর্টিফিশিয়াল প্রস্থেসিস লাগাতে হয়। তাহলে আমি অপারেশনটা যদি ইয়ং অ্যাডাল্টের করি তাহলে আমার কিন্তু এইমস আছে। এইমসটা কি? এইমসটা হচ্ছে অ্যানাটমিক্যাল ফিক্সেশন এবং অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট এবং রিজিড ফিক্সেশন, দুইটা জিনিস মনে রাখবা। অ্যানাটমিক্যাল হতে হবে। যদি অন্যান্য ফ্র্যাকচারের ক্ষেত্রে এদিক ওদিকে যদি সরেও যায়, মনে করো একটু এদিক ওদিক, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাদের এই ফ্র্যাকচার যদি আমরা অপারেশন করে লাগাতে চাই তাহলে একেবারে মুখোমুখি লাগাতে হবে, অ্যানাটমিক্যাল, জাস্ট এদিক ওদিক করলে কিন্তু হবে না। এবং কি করতে হবে, রিজিড ফিক্সেশন, যেন নড়াচড়া না করে। এই দেখো, এই কথাগুলো তুমি এখন লিখবে, এই লিখে ফেলো এখন। এবং ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টের ভিতরে ইম্প্যাকশন হবে। হোয়াট আর দ্য এইমস? ট্রিটমেন্টের এইমস কি? লেখা হলে আমাকে জানাবে। ঘাড়ে ব্যথা লাগছে। এটা হচ্ছে, এটা চলে যাচ্ছে 40 মিনিটে। লেখা শেষ। শামসুল আলম, মিষ্টি, ঐশ্বরিয়া, যাদের নাম দেখা যাচ্ছে বলো শেষ। হ্যাঁ স্যার। জি স্যার। হাউ ফাইন? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে আমরা খুব কাছে চলে আসছি। হ্যাঁ, আমরা 2-3টে স্লাইড আছে, কিছু ভয়ের কোনো কারণ নেই। আমি কি স্লাইড বড় করবো এটা, না এরকমই থাকবে? স্লাইড শো দিতে হবে। স্যার একটু বড় করেন। হ্যাঁ স্যার একটু বড় করেন। এই যে বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা করতে গিয়ে আমার ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। জি স্যার দেখতে পাচ্ছি। তুমি তো দেখতে পাচ্ছ, কিন্তু আমার তো ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে। এটা আসলে হাইটটাকে উঁচু করলে আমার জন্য ভালো হয়, বুঝি না এরকম লেভেল নাকি। আচ্ছা বাদ দাও, অসুবিধা নেই। দেখো, ফ্র্যাকচার নেক অফ ফিমার দুই ভাগে ভাগ করবা, আনডিসপ্লেসড এন্ড ডিসপ্লেসড। আনডিসপ্লেসড ফ্র্যাকচার, কনজারভেটিভ, মাল্টিপল স্ক্রুজ। ডিসপ্লেসড ফ্র্যাকচারকে ভাগ করবা, যেটা সরে গেছে, গার্ডেন, কোনটা? গার্ডেন 3 এন্ড গার্ডেন 4। আমার কথা বুঝতে পেরেছো? গার্ডেন 1-2 পর্যন্ত আমরা আনডিসপ্লেসে যেতে পারবো, এই যে কনজারভেটিভ মাল্টিপল স্ক্রু মানে কিছু না করে। কিন্তু ডিসপ্লেস ফ্র্যাকচার যদি হয়, যদি ফিজিওলজিক্যালি লেভেলটা 60-এর এদিকে চলে যায়, তাই না, বিলো 60, তাহলে আমরা ফিক্স করতে পারবো। তখন আমরা কি করি, ক্লোজ রিডাকশন আন্ডার, এখানে এক্সট্রা লিখবা না, সি আর্ম। এখন আর এক্সট্রা যুগ নাই, সি আর্ম, সি আর্ম মনে থাকবে। ঐশ্বরিয়া, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওখানে লিখবা সি আর, নট এক্সরে। এইসব আমরা পুরান কথায় আর নাই। আমরা ক্লোজ রিডাকশন আন্ডার সি আর্ম কন্ট্রোল, সি আর্ম, ছোট বল সি দিয়ে আর্ম লিখবা। হ্যাঁ, এরপরে দেখো, যদি রিডাকশন পসিবল হয় সি আর্মের নিচে, তাহলে মাল্টিপল স্ক্রু করে ফিক্স করে দিবে। আমি ছবি দেখাচ্ছি তোমাদের, অসুবিধা নেই। যদি দেখো রিডাকশন পসিবল না,
তাহলে ক্লোজ রিডাকশন করবা না। তখন কি করতে হবে, আরো ইনসিশন বাড়িয়ে দিয়ে ওপেন করে ফেলতে হবে ফ্র্যাকচারের জায়গাটা, করে তারপর স্ক্রু ফিক্স করবা। বুঝতে পারছো? শামসুল আলম, জি স্যার, বুঝতে পারছি। তুমি কি পুরোটা লিখতে পারছো বাবা? জি স্যার, নাকি একটু বাকি আছে। একটু বাকি আছে? লিখতেছি স্যার। আচ্ছা আচ্ছা, লেখার পরে আমি বলি, 1 মিনিট বললেই হবে, 2টা স্লাইড, চিন্তার কোনো কারণ নেই। আগে লিখে ফেলো তারপরে বলি। কারণটা বুঝলাম না, দাঁড়ায় ধরে বলে ফেলবে, তাও তো নিচে মুখ চলে যায় না। হ্যাঁ, ল্যাপটপ নিচে হয়ে গেছে তো, ল্যাপটপটা আমি আগামী দিন এটা নিচে বইটই দিতে হবে কিছু। এটা হাইট উঁচু করতে হবে, আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে পুরো। আচ্ছা যাক, ইটস ওকে, নো প্রবলেম। শর্মিষ্ঠা মন্ডল, মিষ্টি, তোমরা লেখা শেষ করে পেরেছো? আমি আসলে আমার এখানে নামগুলো আসছে যে করে, সেজন্য বলছি। জি স্যার। বলো বলো। জি স্যার। লিখেছি স্যার। লিখেছো? স্যার লেখা শেষ হয়েছে। জি তাহলে এবার এবার একটু স্লাইডের দিকে তাকাও, একটু বুঝাই দিই। তাহলে ডিসপ্লেস যদি 60 নিচে থাকে, বললাম তুমি সিআর আন্ডার ক্লোজ রিডাকশন। ক্লোজ রিডাকশন কিভাবে করে জানো? আমরা পেশেন্টটাকে সুপাইন পজিশনে তুলি, মানে পেশেন্ট শুয়ে থাকে সিআরমের নিচে, এবং আমরা সিআরমে দেখে পাটাকে ঘুরাই, পাটাকে কখনো ইন্টারনাল রোটেশন করি, একটু ফ্লেকশন করি। এরকম করলে দেখা যায় যে পজিশনে চলে আসে। যখনই পজিশনে চলে আসি, সেই পজিশনে আমরা স্ক্রু দিয়ে দিই। সেই জন্য বলেছি। কিন্তু অনেক সময় দেখা যায় কি রিডাকশন সম্ভব না, তখন কি করতে হয়, ওপেন রিডাকশন অ্যান্ড স্ক্রু ফিক্সেশন। কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে যদি তোমার বয়স খুব বেশি থাকে, তখন এই ফিক্স করে আর লাভ নাই। এবং ওভার দ্য 60 ইয়ার্স অথবা ওভার দ্য, এখন 60 লিখো না তোমরা, এটা কেটে আমি এটাকে 6 to 70 ইয়ার্স এরকম লেখো এভারেজ। কারণ কি অনেকের হাড় শক্ত থাকে, এটা আমরা অ্যাপারেন্টলি ক্রোনোলজিক্যাল এজ দেখে না, তার ফিজিক দেখে সে স্ট্রং। তোমাদের অনেকের বাবা মাদের অনেক স্ট্রং, মনে হয় যে না 60 বছর বোঝাই যায় না, তাই না? মনে হচ্ছে তার বয়স মাত্র 40 বছর 48 বছর, তাই না? তারা কি, তারা তাদের ফিজিক ভালো, এই জন্য তাদের। অনেকে দেখা যায় কি যে তোমরা দেখেছো গ্রামগঞ্জের মহিলারা চিকিৎসা নিতে আসে, দেখো তাদের বয়স 40, সে কি বলে তার বয়স মনে হবে 60 বছর। এই জন্য এটা একটা ব্যাপার। সেই জন্য তুমি এখানে 6 to 70 লিখবা। আমাদের প্রস্থেটিক রিপ্লেসমেন্ট করতে হয়, মানে কি ওটা ফেলে দিয়ে আমরা আর্টিফিশিয়ালি একটা প্রস্থেসিস লাগাবো। যদি নর্মাল হিপ হয়, হিপটা যদি নর্মাল, মানে কি অ্যাস্টেবুলাম ভালো আছে। নর্মাল হিপ বলতে তো তোমার তো নেক ভাঙাই গেছে, ওটার কথা বাদ দাও, তোমার অ্যাস্টেবুলাম ভাঙা আছে। এই কি বলে, অ্যাস্টেবুলামের ভিতরে তোমার আর্থ্রাইটিস আছে অথবা সমস্যা আছে, তুমি কি করবা তখন? নর্মাল হিপ যেটা ভেঙেছে এটাই তোমার হেমি আর্থোপ্লাস্টি, এই শব্দটা পরীক্ষায় বলতে হবে। হেমি আর্থোপ্লাস্টি বাই দুই ভাবে করা যায়, প্রস্থেসিস, হেমি আর্থোপ্লাস্টি বাই প্রস্থেসিস। প্রস্থেসিসের ক্ষেত্রে অনেক সময় বলা হয় কি প্রস্থেসিস করো তুমি, তখন তুমি বলবে যদি অ্যাম্বুলেটরি পেশেন্ট হয়, অর্থাৎ সে যদি বাইরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, পুরুষ মানুষ অত মহিলারা যারা ঘুরে বেড়াচ্ছে, তখন আমরা বলি বাইপোলার প্রস্থেসিস। বাইপোলার প্রস্থেসিস সুবিধা কি, যে কোনো দিকে মুভমেন্ট করা যায়। আর যদি দেখো যে না ঘরের ভিতরেই চলাফেরা, কারণ বাইপোলার প্রস্থেসিসের দাম বেশি, তুমি তোমার ঘরের মধ্যেই চলাফেরা, তার কোথাও যেতে হয় না, তাহলে আমরা বলি অস্টিন মুর, AUSTIN অস্টিন, AUSTIN অস্টিন, MOOR অস্টিন মুর। এই অস্টিন মুর প্রস্থেসিস তখন করতে হয়। তার মানে কি আসলে প্রস্থেসিস তোমাকে এত, তুমি ভালো মার্ক তো অনেকেই পাবে, অনার্স পাবে, এই জন্য তাদের জন্য বলা। ওভারঅল বলবা হেমি আর্থোপ্লাস্টি বাই প্রস্থেসিস। তুমি দেখো যদি হিপের এইখানে প্রি এক্সিস্টিং আর্থ্রাইটিস থাকে, তাহলে তুমি এইটা দিয়ে শুধু কাজ হবে না, তখন টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। তার মানে তোমার অ্যাস্টেবুলামের একটা কাপ লাগাতে হবে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট। বুঝতে পারছো? এবার আমরা একটা সামারিতে আসি, আমরা একদম শেষের দিকে
আমরা ওইভাবে যদি বলি এভাবেও তোমরা করতে পারো, আমি তোমাকে স্লাইড শোতে দেই, তুমি করে নাও। এই এস গ্রুপ ভাগ করে আগে লিখে ফেলো, তারপরে বলছি। জিজ্ঞাসা করবো লেখা হলে তোমরা একজন ফোনে বলবে যে স্যার লেখা শেষ। আমার একটা কথা হচ্ছে না, ল্যাপটপ নেই। সর্বশেষ স্লাইড, আস্তে আস্তে লেখো, অসুবিধা নেই। কেন কি করবি, কোনো কাজ তো আমার এখন কি করবো, আর একটা শেষ করে না, 1.5 ঘন্টা তো আসলে বিষয় হচ্ছে কি, আমরা তো 10টায় শুরু করতে পারি, আমাদের করতে সময় লাগলো, মাঝখানে কাটা গেল। এইটা ইউজুয়ালি আমি 2টা ক্লাস নিই, ট্রিটমেন্ট একটাই নিই আর ওই পর্যন্ত একটাই নিই। তোমাদের সময় কম, আমাদেরও লেখা শেষ হলে বলো আমাকে। ভাগ্য বলে এটা আসছিলাম, কিন্তু শোনা যেত না আমার। স্যার লেখা শেষ। ওকে ফাইন, এই যে আবার আপডেট হয়েছে। আচ্ছা হয়েছে না, তাহলে আমি একটু জি স্যার হয়েছে। তাহলে তুমি দেখো, একটু বলে দিই যে যদি ছোট বাচ্চা হয়, আমি শুরুতেই বলেছিলাম ছোট বাচ্চার ক্ষেত্রে অপারেশন সবসময় লেগে যায় তা না, আনডিসপ্লেস থাকলে হিপ স্পাইকা দেবে, আর যদি ডিসপ্লেস থাকে বড় বড় স্ক্রু দরকার নেই, মাল্টিপল মুরের পিনিং, মুর নামে একটা পিন আছে কতগুলো দেওয়া হয়, ঠিক আছে, মুর স্পিনিং, হ্যাঁ, অথবা হিপ স্ক্রু দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, যদি ইয়ং অ্যাডাল্টের হয় তাহলে ডাইনামিক হিপ স্ক্রু, আমি ছবি দেখাই দিব এখন, ডাইনামিক হিপ স্ক্রু করতে হয়, অথবা অস্টিওটমি অথবা প্রস্থেসিস, যে কোনোটা করা যায়। মানে কি, হিপের এখানে মানে তোমার এটাকে অ্যালাইনমেন্টে রাখার জন্য ডিএইচএস করেও একটু অস্টিওটমি করতে হয়। মনে করো তুমি আমরা চাচ্ছি যে ভ্যারাস না হয়ে যাক, ভালগাস হয়ে প্রেশারটা পড়ুক, তোমরা এটুকু লিখলেই হবে। ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে যদি আনডিসপ্লেসড, আর ডিএইচএস অস্টিওটমি অথবা প্রস্থেসিস, না হলে প্রস্থেসিস। আর যদি 70 ইয়ার্স উপরে হয় বা 65 to 70 ইয়ার্স, তাহলে আমরা ডাইনামিক হিপ স্ক্রু দিতে পারি, অথবা হিপ স্ক্রু, হয় ডাইনামিক হিপ স্ক্রু অথবা হিপ স্ক্রু, অবলিক দিয়ে লেখো হিপ স্ক্রু, এখানে অবলিক দিয়ে লেখো হিপ স্ক্রু, সবসময় ডিএইচএস না, ডিএইচএস অবলিক হিপ স্ক্রু, ডিএইচএস অবলিক হিপ, এটা কি ডাইনামিক হিপ স্ক্রু, আরেকটা হবে হিপ স্ক্রু। অথবা বড়দের যদি ডিসপ্লেসড হয় তাহলে প্রস্থেসিস, অথবা টোটাল হিপ রিপ্লেসমেন্ট, ওই যে আগে দেখলাম, তাই না। এই যে তোমাদের ডাইনামিক হিপ স্ক্রু ছবি দেখাই দেই, 2টা ছবি দেখাবো, তাহলে বুঝতে পারবে। এই যে এইটা হচ্ছে নর্মাল স্ক্রু,
এই যে আমরা যেটা বলেছি না, এটা হচ্ছে ডাইনামিক হিপ স্ক্রু। আর এইটা কি? এইটা হচ্ছে গিয়ে সিঙ্গেল কম্প্রেশন হিপ স্ক্রু। যদি শুধু বলবো হিপ স্ক্রু, আর এটাকে বলবো ডাইনামিক হিপ স্ক্রু। ডাইনামিকের কারণটা এত বোঝার দরকার নেই, এত বুঝতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। ডিএইচএস শেষ। ডাইনামিজমের কারণ হচ্ছে তুমি যখন ভর দেবে না, তখন এই কম্প্রেস করে এইদিকে টান দিবে। এমন করে হিপ স্ক্রুটা তৈরি, তুমি যখন পায়ে ভর দিবে তখন এই দিকে প্রেশারটা পড়বে, উপর থেকে নিচের দিকে, তাহলে আরো কম্প্রেশন ভালো হবে। এই কারণে বলে ডাইনামিজম। এবার দেখো, যদি এগুলা করলাম, হইলো টইলো না, ফেল করলো, অথবা করা সম্ভব নয়, হিপের ভিতরে প্রি এক্সিস্টিং ডিজিজ আছে, আর্থ্রাইটিস আছে, তাহলে আমরা কি করব? এইটা করব। এটা কি বলে? এটা কি? কে বলবে? এটা কি রে? কেউ কথা বলে না কেন? টোটাল হিপ নো, রিপ্লেসমেন্ট। টোটাল হিপ হলে এইদিকে আরেকটা থাকবে। এটা হচ্ছে প্রস্থেসিস। এই যে কি বলে বাই, আমরা কি বলেছিলাম না, বললাম না, কি বলেছিলাম? প্রস্থেসিসের দুইটা ভাগ, অস্টিনোর প্রস্থেসিস আর একটা বাইপোলার প্রস্থেসিস। বাইপোলার। রাইট, এটা Bipolar হচ্ছে বাইপোলার একটা প্রস্থেসিসের বিষয়, ঠিক আছে? জি, স্যার। এর পরেরটা হিপ আমি তোমাকে দেখাচ্ছি। এইটা দেখো, এইটা হচ্ছে এইটা দেখেছো? এটা কাপ বসানো, দেখেছো? টোটাল হিপ দেখেছো? এখানে কাপ বসানো দেখতে পাচ্ছ? এই দেখো, এটা কাপ মানে কি? এটা অ্যাস্টেবুলাম, তাই না? অ্যাস্টেবুলামের মধ্যে একটা কাপ বসানো হচ্ছে, বসিয়ে এইগুলো এইখানে স্ক্রু দিয়ে ফিক্স করা হয়েছে। তারপর এইটা আবার ঢোকানো হচ্ছে, তাহলে এইটার উপর থাকবে। এটাকে বলে টিএইচআর, টোটাল হিপ রিপ্লেসমেন্ট, তাই না? এই তাহলে তোমাদের এই ক্লাস আমরা নেক্সট ক্লাস পরেরটা আবার নিব সোমবারে ইনশাআল্লাহ, যদি সমস্যা না থাকে। আমরা আজকে তাহলে এখানে একটা থ্যাংক ইউ ফর ইউর প্যাশেন্স হিয়ারিং। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কোনো অসুবিধা নেই তো? বুঝতে আমার মনে হয় না, নাকি? সবাই সবাই আনমিউট, সবাই আনমিউট করো। সব ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি ইন করে দিলাম। হ্যাঁ, বলো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। Something serious. What the ছিল? In করে দিলেন। Leave me to. তাই কি একটা জানি বিষয়, এমনি তো হয় না, এটা ক্ষেত্রে আসবে। এই বেশি দামি ল্যাপটপ কেন কিনছেন? বললাম একটা মাউস দিয়ে কাজ করতে পারি। জি। আপডেট দিতে হয়। হ্যাঁ, ও এইসব চায় ওরা। মেরে মেরে